আমার অনেক দিন ইচ্ছা ছিল একটা জার্নিতে থাকবে বিমান, থাকবে গাড়ি, থাকবে ট্রেন যাত্রা, আর সেরকমই একটা যাত্রা এবারে কলকাতা থেকে আমাদের কেরালা। দুটো এরকম কফি আর 2 পিস ফ্রুট কেক, এরকম স্লাইস। কত টাকা বিল হয়েছে বলুন তো? 1200 টাকা। মানে আমরা একবার পূর্ব থেকে পশ্চিমে আসলাম, এবার পশ্চিম থেকে আবার যাব পূর্বে, পূর্ব থেকে আবার যাব পশ্চিমে কাল সকালে। ক্রিস ক্রস করে আমরা কলকাতা থেকে কোচি যাচ্ছি। কেরালা যা নাকি ভগবানের নিজস্ব দেশ। কেরালা নামটা শোনার পর মাথায় প্রথমেই আসে পাহাড়ের ঢালের দিগন্ত বিস্তৃত গালিচার মতন সবুজ চা বাগান, মেঘ, আলেপ্পির বিখ্যাত ব্যাকওয়াটার, সঙ্গে সমুদ্রের কলকল রব, কথাকলি নাচ, মার্শাল আর্ট, আরো কত কি। তবে এত কিছু দিয়ে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ভগবানের এই নিজস্ব দেশ কখনোই আমাদের ঘোরার বাকেট লিস্টে কাশ্মীর, হিমাচল কিংবা লাদাখকে টপকাতে পারেনি। তাই দু চোখ ভরে সেই সবুজের দেশকেই দেখতে বেরিয়ে পড়লাম আমরা। আর কেরালা ভ্রমণের আজ প্রথম দিন আমরা পৌঁছাবো কোচি শহরে। দিনটা ছিল 23শে নভেম্বর 2024। শীতের সুন্দর একটা সকালে আমাদের ভগবানের নিজস্ব দেশ কেরালার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো কলকাতা বিমানবন্দর থেকে। সুপ্রভাত, আজ 23শে নভেম্বর 2024, আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে একেবারে কলকাতা বিমানবন্দর থেকে। আমাদের লাইফটা দূর থেকে দেখে মনে হয় কতটা সুন্দর, সাজানো গোছানো, আজ এখানে কাল ওখানে, কিন্তু ক্যামেরার পিছনে কি কি চলে সে একটা আলাদাই গল্প। ও হ্যাঁ, অর্ককে নিশ্চয়ই এতদিন অনেকেই চিনে গিয়েছেন, আমার এই ভারত ভ্রমণের 45 দিনের সাথী অর্ক। আর আমি আর অর্ক আবারও আজ 23 তারিখ বেরিয়ে পড়লাম একেবারে দক্ষিণ ভারতের ভগবানের নিজস্ব দেশ কেরালার জন্য। আমরা এইবারে একটা লম্বা ট্রিপে বেরিয়েছি। কি অর্ক? আমরা দুজনেই তখন প্ল্যান করেছিলাম যে শীতকালে কেরালা যাব, কারণ আমাদের ওই জায়গাটুকু বাদ ছিল। আমরা তামিলনাড়ুর অংশটা গিয়েছি, কন্যাকুমারী গিয়েছি, তবে এইবার কেরালা, কন্যাকুমারী, রামেশ্বরম 3টে জায়গা আমরা ঘুরে দেখবো আগামী কয়েকটা দিনে। এখন সকাল ঠিক 10টা বাজে, আমরা যখন এয়ারপোর্টে এসেছি তখন সকাল 9টা। আমাদের ইন্ডিগোর বিমান সকাল 11:45 কলকাতা থেকে চেন্নাই। এইবার অনেকে প্রশ্ন করবে, কলকাতা থেকে কেরালা যাচ্ছি, তাহলে কোচি কেন যাচ্ছি না, চেন্নাই কেন যাচ্ছি? কোচি আমরা যেতে পারতাম ফ্লাইটে, কিন্তু গতকাল থেকে আমার আর অর্কর সাথে একটা দারুণ মজার রোমাঞ্চকর ঘটনা ঘটছে আর কি। তো সেই ঘটনাটা বলছি আপনাদের সিকিউরিটি চেকের পর। তো সেই কারণে আমাদের বাড়ির বাকি যে সঙ্গীরা তারা কলকাতা থেকে গতকাল রওনা দিয়েছে করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই থেকে আজ রাতে ট্রেন ধরে কাল সকালে পৌঁছাবে কোচি। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা কোচি যাব না, ডাইরেক্ট চেন্নাই যাব। চেন্নাই থেকে ট্রেনে আমরা যাব কোচি। মানে একটা ভিডিওতে কলকাতা থেকে কেরালা বিমান যাত্রা দেখাবো, সঙ্গে দেখাবো আপনাদের সুন্দর ট্রেন যাত্রাও। তো সেই জন্য এরকম প্ল্যান করা। 11:45 বিমান, এখান থেকে যাব বোম্বে থেকে আবার দুবেলা 3:45 বিমান, বিকালবেলা 5:40 গিয়ে পৌঁছাবো MAA মানে চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলুন, আমাদের ব্যাগ দেওয়া ডান চেক-ইনের, এবার আমরা যাব সিকিউরিটি চেকের জন্য। ওফ, লাস্ট কয়েকবারের মতন এবারও কিন্তু ফার্স্ট যে আমাদের সিকিউরিটি চেক হেভি স্মুথ, কোনো আটকায়নি। মানে আগে কি হতো, আমাদের আটকাতো, তাও দেখি এখন দেখি সিকিউরিটি বেশ কিছুটা অ্যাডভান্স হয়েছে, মানে বোঝে এই জিনিসগুলো আমাদের কাজের। আমার একজন বন্ধু এখানে ফুড সেফটি অফিসার, তার সঙ্গে এখানে দেখা। আমি যখন এখানে এসেছি জানতে পেরে আজকে আপনাদের মনের রাগটা পূরণ করাবো। এয়ারপোর্টে আসেন যখন, দেখেন যে খাবার খেতে ইচ্ছা করে, লোভনীয় সব খাবার, কিন্তু খাবারের দাম আকাশ ছোঁয়া। এই দামগুলো নাকি ওরা ঠিক করে, বাট এটা অফিসিয়াল কাজ করবে, ওটা একা ঠিক করতে পারবে না। বাট এ দায়ী হচ্ছে তার মধ্যে একজন, মানে মজাই করছি। যাই হোক, এই যে লজ্জা পাচ্ছে সায়নী, বলছি কি যে তোমরা যে দামগুলো ঠিক করো, আমাদের কি তোমরা মানে খেতে দেবে না? আরে খাও না। 100 টাকা দিয়ে 400 টাকা বিক্রি হয়। কি হয়েছে ভাই, তুমি তো ফ্লাইটেও যাচ্ছ না? ফ্লাইটে যাচ্ছি কিসের জন্য? এখন ফ্লাইটের দাম অনেক চিপ হয়ে গেছে, তো খাবারের দামগুলো তো চিপ করে। অতটাও বেশি না, 400 টাকাই আছে। 100 টাকার খাবার 400 টাকা। যাই হোক, ভালো মেনটেন হচ্ছে কোয়ালিটি এন্ড অল, তো বাইরে থোড়ি না মেনটেন হয় হাইজিন এন্ড কোয়ালিটি। তা বলে 400 টাকা ভাই? যাই হোক, সেটা নিয়ে ওকে দোষ দেখো না, আপনি একটা অফিসিয়াল কাজ করো। বাট তোমার সাথে দেখা করতে এসেছি, তো বলছি তোমাদের এখানে পরের বার থেকে আসলে কি স্পেশাল অফার পাবো? যা ইচ্ছা, মানে লাউঞ্জ এন্ড অল এভরিথিং, যা ইচ্ছা। যাই হোক, আমাদের 106 নাম্বার গেটে যেতে হবে গল্প করে।
গেটে যায়। ইঞ্জিন যেমন আমাদের সকলের প্রিয়, বেশ দেখতে দারুণ লাগে, ওয়াইপ 7, ওয়াইপ 5, LHB, বন্দে ভারত দৌড়ে যাচ্ছে, তেমনই ভালো লাগে এয়ারপোর্টে এলে এরকম প্লেন ল্যান্ডিং আর টেক অফ। বোর্ডিং হয়ে গেছে স্টার্ট, ঠিক আছে। তো বোর্ডিং আমাদের ফ্লাইট 15-20 মিনিট ডিলেড। তো এখানে আমরা কফি নিলাম, দুটো এরকম কফি আর 2 পিস ফ্রুট কেক, এরকম স্লাইস। কত টাকা বিল হয়েছে বলুন তো? 1200 টাকা। এইমাত্র সায়নিকে আমি বকছিলাম যে তোমরা কন্ট্রোল করো না কেন প্রাইস। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, খাই, খেয়ে ফ্লাইটে উঠি। হাতে দামি গরম কফির কাপটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম বোর্ডিং লাইনে। আর তারপর বোর্ডিং কার্ড স্ক্যান করে বাসে চেপে সোজা চললাম আমাদের বিমানে ওঠার জন্য। বিমান যাত্রার সময়টা অনেক কম লাগে, 2-3 ঘন্টায় যে মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়, বাট সেই মজাটা থাকে না ট্রেনের জার্নিতে যে মজাটা থাকে আর কি। যাই হোক, এখানে ব্যাগপত্র আমাদের উঠে গেছে পেটের ভেতর প্লেনের, আমরা উঠবো পিছন দিয়ে। আর আমাদের সিট হচ্ছে 23E আর 23F। বিমানের ভেতর প্রবেশ করেই সোজা চলে এলাম আমাদের সিটে, 23E এবং 23F, অর্থাৎ একেবারে ডানার উপরেই আমাদের সিট। আর সময় হতেই ছেড়ে দিল আমাদের বিমান। দুর্বার গতিতে ইন্ডিগোর বিমান উড়ে পড়ল কলকাতা শহরের আকাশপথে। আপাতত কিছুদিনের জন্য শহর কলকাতাকে বিদায়, চললাম ভগবানের নিজস্ব দেশকে নিজের চোখে দেখতে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখন রয়েছি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30,000 ফুট উচ্চতায়। আর আমাদের বিমানের নিচে দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর মেঘেদের সমুদ্র। নিচে মেঘেদের সমুদ্র দেখতে দেখতে এখন খাবার খাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা এই ফ্লাইটে যখন টিকিট কাটবেন, যে কোনো ফ্লাইটে ইন্ডিগো, অপশান আসবে যে উইথ মিল আর উইদাউট মিল। উইথ মিল নিয়েছি আমরা, কারণ টাইমিংটা এমন যে একটু খাবার না খেলে খিদে পাচ্ছে। সকালে ব্রেকফাস্টও করে আসেনি যেমন করে। তো ওই মোটামুটি ওই ধরুন 900 থেকে 1000 টাকা মতন বেশি পড়বে উইথ মিল নিলে। স্যান্ডউইচ দিয়ে গেল, চিকেন চাংলি স্যান্ডউইচ, আর কফি বা জুস, মানে একটা কিছু বেভারেজ থাকবে আর কি। আর কেক নিয়ে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, সেগুলো খেতে খেতেই মুম্বাই যাবো আর কি। আকাশপথেই প্রায় কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে দিল আমাদের বিমান মাত্র ঘন্টা 2 সময়ের মধ্যেই। দেখতে দেখতেই পৌঁছে গেলাম স্বপ্ননগরী মুম্বাইতে। কিছুদিন আগে ভারত ভ্রমণের সূত্রে প্রথমবার সুযোগ পেয়েছিলাম এই মুম্বাই নগরীকে ঘুরে দেখার। তবে আজ কেবলই তার দর্শন পাবো আকাশপথেই কয়েক ঝলক। ঠিক দুপুর এখন 2:30। নির্দিষ্ট সময় লেট ছিল প্রথমে ছাড়ার সময়, বাট নির্দিষ্ট সময় কিন্তু আমরা এসে নামলাম মুম্বাই এয়ারপোর্টে। তো এখানেই টার্মিনাল 1-এ আমাদের নামানো হলো। আবার টার্মিনাল 1-এই আমাদের আগামী ফ্লাইটটাও, গেট নাম্বার 22 মোস্ট প্রবাবলি। হাতে রয়েছে সময় মাত্র 1 ঘন্টা 15 মিনিট। সিকিউরিটি চেক ইন করাবো, তারপর উঠে পড়বো চেন্নাইগামী বিমানে। মানে আমরা একবার পূর্ব থেকে পশ্চিমে আসলাম, এবার পশ্চিম থেকে আবার যাব পূর্বে, পূর্ব থেকে আবার যাব পশ্চিমে কাল সকালে। ক্রিস ক্রস করে আমরা কলকাতা থেকে কোচি যাচ্ছি, K2K। সিকিউরিটি চেকিং তো আপাতত কিছু হলো না, বাট মানে মুম্বাই এয়ারপোর্ট ইজ মুম্বাই এয়ারপোর্ট। এটা টার্মিনাল 1, দারুণ সুন্দর সাজানো গোছানো। আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 22-এর জন্য। একটা দিক ভালো, যেহেতু কানেক্টিং ফ্লাইট সেম কোম্পানির, ওই জন্য T1 মানে সেম টার্মিনালেই রয়েছে। কারণ এখান থেকে মুম্বাই এয়ারপোর্টের টার্মিনালগুলো 3টে, দূরে অনেকটা। এখান থেকে অন্য টার্মিনাল যেতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। একদম পাশেই গেট, সুবিধা হলো আমাদের। আগের বারে আমাদের সিট নাম্বার ছিল 23E এবং F, এবার হচ্ছে 17E আর F। এমনিতে ওর বউ বলছিল পড়াশোনা ঠিকঠাক করে করেনি, এখানে যে কি করছে জানেন, কেবিন ক্রু দেখছে 1 নাম্বার, আর 2 নাম্বার এই
বইগুলো পড়ছে, কিছু বুঝলে বইগুলো পড়ে? কি বুঝলে? যে জলে যদি ল্যান্ড করে তাহলে হ্যাঁ, ভেসে চলে যাবো, ভেসে চলে যাবে। সিটের তলায় হচ্ছে ইয়ে আর বলছি ওই প্লাস্টিকটা কিসের জন্য, যে কাগজটা? ওটা ফ্লাইটে কিছু গন্ডগোল হয়েছে বুঝছো, ওই জন্য দেরি হচ্ছে ছাড়তে। জানি তো, কি করবে বলো? নেমে যাই, নেমে যাবো? বাসে করে ও যেই দেখেছে সামনে দেরি হচ্ছে ছাড়তে, ককপিটে সব ইঞ্জিনিয়ার এসছে, ও ভয় পেয়ে গেছে, বলছে চলো মামা ফেটে যায়। না না, ছাড়বে, এক্ষুনি ছাড়বে। ঠাকুরের নাম নিয়ে রওনা দিই। বাইরের এই পলিউটেড জীবন থেকে নিজের রুমের ভেতরটা ক্লিয়ার পিউরিফায়ার রাখতে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে দরকার অতি আবশ্যক যেটা একটা এয়ার পিউরিফায়ার। তবে বাজারে কিন্তু বিভিন্ন রেঞ্জের দামি, কম দামি বিভিন্ন রেঞ্জের কিন্তু এয়ার পিউরিফায়ার রয়েছে। তবে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো আগারোর এই বাজেট ফ্রেন্ডলি কিন্তু দুর্দান্ত কার্যকরী একটা এয়ার পিউরিফায়ারের সাথে। আগারো রয়্যাল এয়ার পিউরিফায়ার পুরোটাই তৈরি হয়েছে প্লাস্টিক বডি দিয়ে এবং এর মধ্যে রয়েছে 4 স্টেজেস অফ পিউরিফিকেশন পাওয়ারও। আর স্টাইলিশ এলিগেন্ট লুকিং এই এয়ার পিউরিফায়ারের বডির উপরই রয়েছে কার্যকরী সব টাচেবল বাটনসও, যেগুলো দিয়ে এই এয়ার পিউরিফায়ারের অপারেশনসগুলো কমপ্লিট করতে পারেন। তবে হ্যাঁ, প্রথমবার এয়ার পিউরিফায়ার অন করার আগে এর মধ্যে থাকা হেপা ফিল্টারের প্লাস্টিক রিমুভ করতে কিন্তু কখনোই ভুলবেন না। পাওয়ার অন অফ বাটন তো রয়েছেই, তাছাড়া এয়ার পিউরিফায়ার ফ্যানের স্পিড কন্ট্রোল করার অটোমেটিক বাটনসও রয়েছে ম্যানুয়াল বাটনসও। তার সাথে রয়েছে স্লিপ মোড বাটন, ওয়াইফাই বাটন যার কাজ আসছে একটু পরে, আর সঙ্গে রয়েছে টাইমার বাটনসও। আপনি আপনার পছন্দের টাইমারও এই এয়ার পিউরিফায়ার সেট করতে পারেন। এছাড়া এই এয়ার পিউরিফায়ারের জন্য রয়েছে একটা স্মার্ট অ্যাপ, যেটা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটো জায়গাতেই অ্যাভেলেবেল। অ্যাপ ইনস্টল করে লগ ইন করেই আপনি অ্যাড করে নিন আপনার এয়ার পিউরিফায়ারকে। এই অ্যাপের মধ্যে আপনি দেখতে পারেন আপনার ঘর কতটা পলিউটেড এবং ইজিলি এই একটা অ্যাপের মাধ্যমেই এই এয়ার পিউরিফায়ারের মোড, ফ্যানের স্পিড, পাওয়ার অন অফ সুইচ এবং প্রিভিয়াস সমস্ত দিনের ডেটা সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করতে পারেন এই অ্যাপেই। আর এয়ার পিউরিফায়ারের লাইট ব্লিঙ্কিংটা কিন্তু বেশ কার্যকরী। লাল আলো জ্বলা মানে ঘরের মধ্যে বেশ ভালো পলিউশন রয়েছে, হলুদ আলো জ্বলা মানে এই মেশিন ঠিকঠাক কাজ করছে, আর গ্রিন আলো জ্বলা মানে এয়ার পলিউশন বেশ খানিকটা কমে গেছে আপনার ঘরের মধ্যে। সত্যি এই রেঞ্জে এই এয়ার পিউরিফায়ার আগারোর দুর্দান্ত কাজ করে। 1 নাম্বার ফ্যান স্পিডে চলছে এখন, দেখুন কোনো আওয়াজ নেই। যদি আমি 3-এ করে দিই তাহলে ফ্যানের স্পিড বাড়তে আওয়াজটা কিন্তু বেশ ভালোভাবে বাড়ছে। ওয়াইফাই কানেক্টেড রয়েছে অ্যাপটার সাথে, আর অ্যাপটাও কিন্তু দারুণ কার্যকরী, মানে আপনি রুমের যে কোনো কোণা থেকে বসে ইজিলি কন্ট্রোল করতে পারেন এই এয়ার পিউরিফায়ারটাকে। আর তার সঙ্গে এর যে ফাংশনগুলো রয়েছে অ্যাপের মধ্যে সেগুলোও ভালো। আমার বাড়িতে তো রয়েছে আগারোর এই দারুণ প্রোডাক্ট। আপনার বাড়িতে আছে কি? যদি না থাকে তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্স থেকে অ্যামাজনের লিঙ্ক দিয়ে চেক আউট করতে পারেন এই আগারোর দারুণ সুন্দর এয়ার পিউরিফায়ারটা। তাহলে চলুন এবার যাওয়া যাক ভিডিওতে। এক ঘন্টার মধ্যেই মুম্বাই দর্শন পালা শেষ। এবার আমাদের যেতে হবে আরও দক্ষিণে। এবার আমাদের গন্তব্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর চেন্নাই। খানিক বাদেই পশ্চিম আকাশে সূর্য ঢলতেই বিমানের বাইরে দৃশ্যটা যেন একেবারে পাল্টে গেল, হয়ে গেল একেবারে স্বপ্নের মতন। নিচে সারি সারি মেঘের সমুদ্র ও পশ্চিমের দিগন্তটাও একেবারে রঙিন, ঠিক যেন স্বপ্নের উড়ন জাহাজ। তবে চেন্নাই পৌঁছাতেই দেখলাম আবহাওয়ার বেশ কিছুটা অবনতি হয়েছে। এখানে হচ্ছে এখন হালকা হালকা বৃষ্টি। স্থানীয় সময় 5:40 বিকালবেলা, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি শেষ। আমরা এসে নামলাম চেন্নাই এয়ারপোর্টে। আবহাওয়া মেঘলা, বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। শেষবার চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছিলাম যখন শ্রীলঙ্কা গেছিলাম, তখন ছিল সকাল, বাট এখন 6টা, মানে এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে, অন্ধকার। চলুন ব্যাগ নিই। সবসময় চিন্তা থাকে এই ধরনের ফ্লাইটগুলোতে ব্যাগগুলো ঠিকঠাক করে আসবে তো, হ্যাঁ? যদি না আসে তখন ওই একটা চিন্তা খুব থাকে। আমরা
এখন চেন্নাই এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে। এখান থেকে আমাদের যেতে হবে চেন্নাই রেলওয়ে স্টেশন, মানে সেন্ট্রাল যে রেলওয়ে স্টেশন সেইটা। তো এখানে 3টে উপায় আছে। এক, ওলা উবের, অটো সেখানে পাওয়া যায় ওলা উবেরে, এমনি প্রিপেড অটো রয়েছে। তাছাড়া রয়েছে এখানে মেট্রো, চেন্নাই মেট্রো এয়ারপোর্টের সঙ্গে কানেক্টেড, সেটাও যায়। অথবা আপনি ওই মানে গাড়ি বুক করে যেতে পারেন। তো আমরা একটা ওলা অটো ডেকেছি, তো সেটা 280 টাকা মতো নেবে বলছে, কারণ ভাবলাম যে মেট্রো করে যাওয়া যায়, টাইম মোটামুটি অনেক নেবে একই, বাট ওই বাইরের ভিউগুলো আপনাদের দেখাতে পারবো না শহরটার, চেন্নাই শহরে বেশিক্ষণ থাকবো না, তাই ভাবলাম অটো করেই যায়। চেন্নাই এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়েছিল আমাদের বুক করা অটো। মাত্র 370 টাকার বিনিময়ে আমরা এখন চলেছি চেন্নাই শহরের মধ্য দিয়ে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের জন্য। যে শহরেই যায় জ্যাম পিছু ছাড়ে না, মারাত্মক জ্যাম। আর মানে চেন্নাই শহর সত্যিই সুন্দর। ভারতে যে কটা মেট্রোপলিটন সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চেন্নাই। আর চেন্নাই আরেকটা কারণ আমাদের কাছে খুব প্রিয়, কেন বলুন তো? চেন্নাই সুপার কিংস ধোনি। চেন্নাই সেন্ট্রাল 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি। বহুত জোর খিদে পেয়েছে, আগে ব্যাগ রেখে তারপরে খেতে যাব। আমি এমন একটা জার্নি ভিডিও চেয়েছিলাম যেখানে থাকবে বিমান, যেখানে থাকবে গাড়ি, সঙ্গে প্রিয় ট্রেন। তো 3টেই এবারে কলকাতা থেকে কেরালা এই ভ্রমণের অংশ হয়ে গেল। শুধুমাত্র আমি আর অর্ক নেই বললাম না গোটা ট্রিপে, বেশ কিছুজন আরও মানুষ আছেন যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, প্লাস একসঙ্গে কেরালা, কন্যাকুমারী, রামেশ্বরম ঘুরবো। এক এক করে পরিচয় করাবো। জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই। এখন সকলে এখানে দাঁড়িয়ে রয়েছে এখন ট্রেনের অপেক্ষায়। বাট এখন আচ্ছা, এখানে অনেকের সাথেই আমরা আস্তে আস্তে করে পরিচয় করাবো আপনাদের, ট্রেনে উঠি। বাট তার আগে এই পেটটাকে শান্ত করতে হবে। সেই লাস্ট খেয়েছি সকালবেলা সেই বোম্বে আসার ফ্লাইটে একটা স্যান্ডউইচ, তারপর আর সময়ই পাইনি। দেখ চলুন কিছু খাই, দিয়ে আবার ট্রেন আসার সময়ও প্রায় হয়ে গেছে, 1 ঘন্টা বাকি আর কি। চলুন যাই। আর এই যে গল্প যেটা বলবো বলেছিলাম না, একটা দারুণ রোমহর্ষক মানে রোমাঞ্চকর একটা গল্প, যে গল্পের পিছনে এই বিমান যাত্রাটা লুকিয়ে রয়েছে, সেই গল্পের সূত্রধর। বিমান যাত্রাটা বাইরে থেকে দেখলে তো বোঝা যাবে না যে তার আগে কি আছে। গল্পের নায়ক খলনায়ক দুটোই হচ্ছে এই ব্যক্তি, ঠিক আছে? আমি খলনায়ক, নায়কও বেসিক্যালি না ট্রেনে আসলাম। আমি আসার কথা ছিল আমার প্লেনে, কারণ যেভাবে ট্রেনটাকে রাখা হয়েছে এক প্রকার জোর করে, কাজে ওই ট্রেনে আসার কথা আমার নয়, কারণ ট্রেনটা আমার মিস। কিন্তু ওই মিস করা ট্রেনেই আসলাম আমি। আর যেই ট্রেনে আসার কথা ছিল তোমার, সেই ট্রেনটা তোমার জোর করে মিস করে তুমি বুঝতে পেরেছো? যাই চলো খাই, তারপরে বাকি কথা। সকালবেলা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে, 2টো বিস্কুট চা খেয়ে বেরিয়েছিলাম। ইন্ডিগোর ফার্স্ট ফ্লাইটে দিয়েছিল চিকেন স্যান্ডউইচ, জুস আর 2টো কেক কিনেছিলাম, সেটাই লাস্ট খাওয়া। তারপরে কিছু খাওয়া জুটেনি। এখন রাতের খাবার দেবাশিস দ্বারা নিয়ে নিয়েছে, ভাত, ডাল, মাছ বা চিকেন সামথিং কিছু নিয়েছে। বাট এখন খাও জল খাও, বহুত খিদে পেয়েছে বহুত। তো স্টেশনের মধ্যেই স্টার বিরিয়ানি বলে অনেক অন্যান্য দোকান রয়েছে, KFC রয়েছে, বাট ভাবলাম যে রাইস পেটে দিয়ে আপাতত বিরিয়ানি নিচ্ছি। মাটন বিরিয়ানি 340, চিকেন 300 বোধ হয় সামথিং, 300 না 260, 300 একটা 260 একটা, 2 রকমের আছে। এই হচ্ছে এখানকার বিরিয়ানি। আমাদের কলকাতার বিরিয়ানির থেকে এটা সম্পূর্ণ আলাদা। চালগুলো ছোট ছোট, একটু ওই মানে কি বলে ওই মানে একটু ভেজা মানে অত বেশি ইয়ে নয়। আর মাংসের পিসগুলো না পিস ছোটো ছোটো, সঙ্গে একটা কি তরকারি মতো দিয়েছে ভাই। খাই, যা দিয়েছে খেয়ে নি। ভালোই, খারাপ না। বাট কলকাতা বিরিয়ানি বেস্ট, কম্প্যারিজন করছি না। বাট এখানকার বিরিয়ানি খারাপ না, চলে যাবে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 22639 আলেপ্পি এক্সপ্রেস বা আলাপুজা এক্সপ্রেস, সেটা এসে দাঁড়িয়ে গেছে। আমরা যাচ্ছি B2 এর দিকে। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিট। এখানে বাকিরা রয়েছে, রায়দি রয়েছে। রায়দিকে তোমরা দেখেছিলে অরুণাচলের ট্রিপে। একটু নামগুলো যদি বলে দেন খুব ভালো হয়। কাকুর নাম কি? সন্দীপ বন্দ্যোপাধ্যায়। মানে টাইটেল একই আপনার? তাতে কি আচ্ছা, তাতে কি হয়েছে? আচ্ছা, আপনার? আচ্ছা, আচ্ছা, আপনিও আছেন তো আমাদের গ্রুপে? নেই। আচ্ছা,
মানে এখানে যে কে আমাদের গ্রুপে আছে আমি ঠিক বুঝতে পারছি না আর কি, বাট বাঙালি দেখলেই মনে হচ্ছে না আমাদের গ্রুপেই আছে। বাট এই গ্রুপ নিয়ে আমরা যাচ্ছি, আরও অনেকজন আছেন, বিভিন্ন কম্পার্টমেন্টে আছে, পাশের কম্পার্টমেন্টে আছে। তো ট্রেনটা না এটা আইসিএফ কোচ দেখলাম তো নাকি, আইসিএফ কোচ, বাট অনেক পুরনো মডেল, মানে ধরুন 2012-11 এরকম কোচ হবে, কারণ চার্জিংয়ের পোর্টস এই একটা করে। কালকে করমণ্ডলে দেখেছিলাম যে প্রত্যেকটা ইয়েতে তিনটে করে সুইচ ছিল, এগুলো বেশ ভালো ছিল, আয়োজন ঠিকঠাক, বাট ওই আর কি চার্জিং প্রবলেমটা একটু হয়, কারণ এখন সবারই হাতে ফোন ক্যামেরা, তো চার্জিংয়ের ইস্যুগুলো একটু হয়। ঠিক আছে, ট্রেন ছাড়ুক, মিনিট 10-15 বাকি চলেছে ট্রেন ছাড়তে। তারপর মোটামুটি ধরুন 11 ঘন্টা থেকে 12 ঘন্টা সময় লাগবে এখান থেকে কোচি পৌঁছাতে। তো কাল সকালবেলা 8টা-9টা নাগাদই আমরা পৌঁছে যাব কোচি। রাত 8:55, একেবারে নির্দিষ্ট সময়ে ছাড়লো আমাদের আজকের এই আলেপ্পি বা আলাপুজা এক্সপ্রেস। কম্পার্টমেন্টটা অতীব বাজে, আমাদের কম্পার্টমেন্টটা 2006 সালে তৈরি হওয়া কম্পার্টমেন্ট, ঠিক আছে, IAB 3 না আছে ঠিক কোনো চার্জার, না বাথরুম ব্যবস্থা, আমাদের কম্পার্টমেন্টের অবস্থা খুব খারাপ। যাই হোক, একটা রাতের ব্যাপার, 10-11 ঘন্টার ব্যাপার, মানে নিতে হবে আর কি। সিটটা তো দেখালাম, বাট এবার একটু এই অংশটা দেখায়। দেখুন এখানে দরজার ধারে আমি দাঁড়িয়েছিলাম, ওখানে বাইরের দৃশ্য দেখছি আর কি। আর এখানে রয়েছে আয়না, বেসিন, ওয়েস্ট বিন, দুদিকে দুটো টয়লেট, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। এদিকে আয়োজন কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালোই। মোটামুটি কোচটা পুরনো হলেও মেনটেন করে নতুন রং টং করে রেখেছে আর কি, বেশ ভালো। আপাতত একটা স্টেশন আসছে, স্টেশনের নামটা আপনাদের জানাই, অদ্ভুত সব স্টেশনের নাম এখানে, বুঝছেন। এখানে এখন যে স্টেশনটা আসবে তার নাম হচ্ছে আরাক্কোন্নাম। তারপরে আমরা যাবো হচ্ছে কাটপাড়ি 10:48। কাটপাড়ি হচ্ছে ভেলোর যারা আসছেন ডাক্তার দেখাতে, ভেলোর, তো সেই ভেলোরের সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এই কাটপাড়ি জাংশন। আমরা যখন কন্যাকুমারী থেকে ডিব্রুগড় আসছিলাম, ইন্ডিয়ার লংগেস্ট স্টেশন কাটপাড়িতে দাঁড়িয়েছিলাম, সেই আরাক্কোন্নাম নাকি নাম কোন্নাম, তো সেখানে আমরা নামবো আর কি। আলেপ্পি এক্সপ্রেস তার গন্তব্য স্টেশন আলেপ্পি হলেও আমাদের আগামীকাল নেমে যেতে হবে এন্ড্রাকুলাম জাংশনে। দূরত্ব প্রায় 700 কিলোমিটার। সারা রাত দুর্বার গতিতে ট্রেন চলে পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, দেখি আমরা তামিলনাড়ু ছেড়ে প্রবেশ করেছি কেরালাতে। এক্সপ্রেস ট্রেনে কি বিক্রি হয় সকালবেলা খাবার? ধরুন চা, মুড়ি, ব্রেড পকোড়া। এখানে কি বিক্রি হয় জানেন তো? ইডলি ভাড়া, এটাই অনলি একটাই খাবার। আর আমি কটা দিন এটাই শুনতে হবে আমাকে। আমি অনেকক্ষণ উঠে গেছি, আপনারা দেখলেন, বাট এখনও প্রায় ধরুন 1 ঘন্টা মতো বাকি রয়েছে আর কি। এন্ড্রাকুলাম জাংশনে আমরা নামবো, তবে এই ট্রেন আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা পথ পেরিয়ে চলে যাবে হচ্ছে আলপুজা, মানে আলেপ্পি। অ্যাকচুয়ালি আলেপ্পিকে লোকাল ভাষায় এর বলা হচ্ছে আলপুজা। এন্ড্রাকুলাম ঢুকতে আর মিনিট আধ ঘন্টা মতো বাকি। যে স্টেশন আসছে সেখানে দেখুন দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। নির্দিষ্ট সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে আলেপ্পি এক্সপ্রেস এন্ড্রাকুলাম জাংশনে আমাদের নামিয়ে চলে গেল আলেপ্পির উদ্দেশ্যে। আর এখানেই দেখা হয়ে গেল আমাদের এক্সটেন্ডেড পরিবারের আরও 2জন সদস্যের সাথে। তারাও যাচ্ছেন কেরালা, তবে অন্য গ্রুপে। আর স্টেশনে নামতে না নামতেই দেবাশিসদার তত্ত্বাবধানে সকলের লাগেজ উঠে গেল নির্দিষ্ট কেরিয়ারে। আর গ্রুপে যাওয়ার এই মজা জানেন তো, সকলে মিলে দলবদ্ধ হয়ে আমরা এখন যাচ্ছি হাসি মুখে গল্প করতে করতেই হোটেলের দিকে। যদিও হোটেল স্টেশনের পাশে, তবু দেখলাম স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি। এই বাসে করেই মিনিট 2-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম কোচির আমাদের হোটেলে। আমরা অরুণাচলে গিয়েছিলাম, মনে আছে আপনাদের, সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, মানে দেবাশিস দাদার সাথে। তাদের সাথে এবারও আমরা ট্যুর করছি কেরালা, কন্যাকুমারী, রামেশ্বরম। কোথায় কি ঘুরবো না ঘুরবো সেটা আগামী দিনে আপনারা দেখতেই পাবেন। বাট আপাতত
হোটেলে যাই, চেক ইন করি। তবে রুমে যাওয়ার আগে আমি আর অর্ক বেরিয়ে পড়লাম সকালে জল খাবারটা সারার জন্য। আমাদের হোটেলের আশপাশেই রয়েছে প্রচুর রেস্তোরাঁ, সেরকমই একটা রেস্তোরাঁয় গিয়ে অর্ডার দিয়ে ফেললাম ধোসা আর কফি। সেই দিয়ে জল খাবার সেরে সোজা চলে এলাম আমাদের রুমে। এন্ড্রাকুলামে আজকে আমরা এক রাতই থাকবো। আমাদের হোটেলটা কিন্তু বেশ ভালো, রুমটা জবরদস্ত। আমাদের জন্য টুইন রুম, মানে টুইন বেডের রুম দিয়েছে। অর্ক, তুমি এখানে থাকছো? তুমি এখানে থাকছো? ঠিক আছে, তো আমি তো এখানে চলে যাচ্ছি। খুব সুন্দর বিছানা রয়েছে, এদিকে এদিকে টিভি রয়েছে, মানে একটা 3 স্টার ক্যাটাগরির হোটেল যেরকম হয় ঠিক সেরকমই আমাদের হোটেলটা। বাইরে কি ভিউ? বাইরে কোনো ভিউ নেই। আর এদিকে রয়েছে ওয়াশরুম, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মারাত্মক গরম রয়েছে, তাই গিজারের কোনো দরকার নেই। আর এইদিকে সোফা রয়েছে, একটা ছোট্ট চেয়ার বসার জন্য। এইদিকে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ রয়েছে, ব্যাগপত্র রাখার জন্য জায়গা রয়েছে। চলুন ফ্রেশ হয়ে রেস্ট নিই। স্নান টান করে একটু রেস্ট নিতেই চলে এলো ফোন। নিচে বসেছে প্রথম দিনের লাঞ্চের আসর। সকলে দেখলাম জমিয়ে খাচ্ছে আজ লাঞ্চ। রয়েছে বাঙালি স্টাইলের শুক্তো, ডাল, পার্শে মাছ, পনির, চাটনি, আরো কত কি। দক্ষিণ ভারতে এলে যেটা সব থেকে সমস্যা, সেটা তো ভাষা একটা আছে, একটু গ্রেভি দাও। ভাষা একটা তো আছেই, দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়া। এখানকার খাওয়া দাওয়া আমাদের পোষাবে না একদমই। সামনে এখানে হোটেলের বুফে চলছে, বাট ওরা কি যে খাচ্ছে সেটা বুঝতে পারছি না। তো এখানে আমাদের কিন্তু আজকে রয়েছে পার্শে মাছ, সর্ষে পার্শে। আমি অরুণাচল যখন গিয়েছিলাম এদের সাথেই গিয়েছিলাম, খাওয়া দাওয়া দুর্দান্ত। তো সেই জন্য ঠিক করেছি দক্ষিণ ভারতে আসার জন্য বেস্ট। একটুখানি দাও, জাস্ট অল্প ব্যাস। ভরসার উপায় হচ্ছে এনআরআই, সেই ভরসাতে এসছি মেনলি খাওয়া দাওয়ার জন্য। তো এখন পার্শে দিয়ে খাবো ভাত, চাটনি পাঁপড় দিয়ে শেষ করে আমরা যাব ঘুরতে কোচি। ছোট্ট করে হাফ বেলা আমরা ঘুরে দেখবো, সাইট সিনগুলো করবো আর কি ঘোরা রয়েছে, তো সেটাই। আর দেবাশিস দা এখানে আমার এখন এটা কি ভিডিও তুলছো না লাইভ হচ্ছে? আচ্ছা, লাইভ হচ্ছে। তবে আজকে আর রেস্ট নয়, লাঞ্চের পর্ব মিটতেই আমরা সকলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম হাফ বেলায় সুন্দর করে কোচি শহরটা ঘুরে দেখবো বলে। গাড়ি আমাদের তৈরিই ছিল, আমরাও তৈরি এবার এই শহরটার প্রথম ঝলক দেখার জন্য। কোনো অচেনা শহরে এলে প্রথমে আমাদের উচিত সে শহর, সে জায়গার সংস্কৃতি, ভাষা, ইতিহাসের সম্বন্ধে জানা। আর সেটা জানার জন্যই প্রথমে চলে এলাম আমরা কোচির ফোকলর মিউজিয়ামে। 3 তলা বিল্ডিং এর পুরোটাই রয়েছে একটা মানুষের সারা জীবনে ধীরে ধীরে করে সঞ্চয় করা বহু মূল্যবান জিনিস, যা প্রথম দিনই আপনার সঙ্গে পরিচয় করাবে এই দক্ষিণ ভারতের। ভেতরে ভিডিও করা অতটা অ্যালাউ না, তাই করতে পারলাম না। 100 টাকা যদি দেন তাহলে আপনি ভেতরে কিন্তু নির্দ্বিধায় ভিডিও করতে পারেন। এন্ট্রি ফিস পড়লো 200 টাকা করে পার হেড। বাট ভেতরটা যদি না যান তাহলে কিন্তু মানে এইখানকার যে সংস্কৃতি বা এখানকার যে কালচার, জর্জ বলে একজন ছিলেন, তিনি তার 40 বছরের জীবনে নাকি এই যা জিনিস রয়েছে গোটা 3 তলাতে, মানে উনি যদি ঠিকঠাক করে সাজানো হতো তো আরও 3টে তলা হতে পারতো। সেই সব জিনিস তিনি কালেক্ট করেছেন। মানে এটা ভেবে দেখে অবাক যে এখনকার দিনে হলে, মানে যদি তিনি এখনকারই লোক, মানে গোটা কেরালার লোক এত জিনিস কালেক্ট করতে পারবে না যেটা তিনি একা করেছেন। দুর্ধর্ষ মানে কয়েক হাজার কোটি টাকার জিনিস এখানে রয়েছে। এগুলো প্রত্যেকটা ওই অ্যান্টিক পিস হয় না, সেই অ্যান্টিক পিসের মতো দারুণ। অবশ্যই যাবেন। আমরা সকলেই জানি কেরালাতে যত হিন্দু যত মুসলিম রয়েছে ঠিক তত শতাংশে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। আর আমরা রয়েছি এখন কেরালার কোচির অন্যতম গুরুত্বপূর্ণ সেন্টা ব্যাসিলিকা চার্চে। আর সেই চার্চ দেখে এখন আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্যে। আমরা এখন এসে পৌঁছালাম ভাস্কো ডা গামা বিচ, মানে কোচি ফোর্ট যেটাকে বলে, সেই জায়গায়। এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখলাম। এটা তো ব্যাক ওয়াটার যেমন লাগছে দুর্দান্ত সুন্দর। কেরালার ব্যাক ওয়াটার ওয়ার্ল্ড ফেমাস। বাট এখানে অদ্ভুত, আমার পিছনে দেখুন একটা মাছ ধরার জাল দেখতে পাচ্ছেন না, এটাকে বলে হচ্ছে এখানকার চাইনিজ ফিশিং নেট। এটা অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব এশিয়া এবং কেরালা এই কটা জায়গায় কিন্তু অদ্ভুত সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এটা দারুণ কাজ দেয় মাছ ধরার ক্ষেত্রে। ওই দেখুন, ওইদিকে হচ্ছে বন্দর এবং মাঝখানে কটা ক্রুজ চলছে। আমরা চেষ্টা করবো ওরকম সানসেট ক্রুজে চাপার।
এই চাইনিজ ফিশিং নেটের কথা একটু বলি ছোট্ট করে। এই কেরালায় কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটা দেখব এবং আকৃতি বিশাল, প্রায় 20 মিটার উঁচু হয়, 20 মিটার চওড়া হয় এবং 10 মিটার উঁচু হয়। প্রায় 5 থেকে 6 জন মানুষ এক একটা এই নেট সেটা কিন্তু চালনা করেন। কি সুন্দর দেখতে লাগছে, এবং যখন এটা কাজ হয় সেইটা যদি আপনাদের দেখাতে পারতাম সেটা কিন্তু আরও ভালো লাগতো। দেখি পরবর্তীকালে আপনাদের অন্য কোথাও দেখানোর চেষ্টা করব, বাট কেরালায় কিন্তু এটা মাস্ট, আপনি দেখবেন, মানে দেখবেন, দারুণ। এর মাছ ধরার স্টাইলও আলাদা, বলে দিচ্ছি। What is the name of this red fish? Red snapper. না মুম্বাইতে গেছিলাম যখন, মেরিন ড্রাইভ দেখিয়েছিলাম, খানিক সেই রকম সুন্দর একটা বিচ, ফ্যামিলি বিচ, ছবি তুলতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, মজা করতে পারেন ফাটিয়ে, খুব সুন্দর। আমরা এলাম এখন মেরিন ড্রাইভে। সন্ধ্যেবেলা এখানে ক্রুজ ছাড়ে বিকাল থেকেই, তো সেটা আমি একটা ক্রুজে যাব। কিরম কি খরচ হয় সেটা চলুন দেখি, টিকিট কাউন্টারে যাই। এখানে ক্রুজটা অনেকটা ওই শ্রীনগরের শিকারার মতন, অফিসিয়াল কাউন্টারে গিয়ে কোনো লাভ নেই। এখানে বিভিন্ন জন লোক আছে, তো তারাই অ্যাকচুয়াল রেটটা বলবে আপনাকে। মানে অ্যাকচুয়াল রেট মানে অফিসিয়াল রেট হচ্ছে 4,500 টাকা যদি আপনি প্রাইভেট বোট নেন। আমরা 16 জন আছি, প্রাইভেট বোট নিলাম, দরাদরি করে 3200 টাকায় নেমেছে আর কি। আর যদি ইন্ডিভিজুয়ালি যদি 3-4 জন যেতে চান, ওই পার হেড 18 জন আছে, 3200 টাকা মতো নিচ্ছে। আর যদি পার হেড ইন্ডিভিজুয়ালি যেতে চান তাহলে ওই 150 টাকা এরকম ভাড়া পড়ে আর কি। এই যে এরম ক্রুজ, গান বাজনা হবে, নাচা গানা হবে, অর্ক একটু নাচ দেখাবে সাউথ ইন্ডিয়ান গানে। অর্ক তুমি নাচ দেখাও। এই যে এই বোটে করে আগামী 1 ঘন্টা আমরা ঘুরে বেড়াবো পেরিয়ার ভেম্বানাড লেকে। আমাদের গ্রুপে এবারে রয়েছে আমরা প্রায় 20 জন মতন। সকলেই ধীরে ধীরে আসন গ্রহণ করে ভেসে পড়লাম সেই লেকে। দারুণ সুন্দর লাগছিল জানেন, প্রথম দিন কোচি শহরে এভাবে ঘুরতে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে রাতের দারুণ সুন্দর কোচি শহর ভেসে ভেসে দেখা, এজন্য এক দারুণ অভিজ্ঞতা। ব্যাংককে যখন গিয়েছিলাম তখন ছায়াফ্রা নদীতে রাতে ভেসে পড়েছিলাম, দারুণ সুন্দর ব্যাংকক শহরকে দুপাশে রেখে। আর এখন কেরালার কোচি শহরের মাঝখানে দারুণ সুন্দর এই ভেম্বানাড পেরিয়ার লেকে আমরা এখন ভেসে যাচ্ছি সুন্দর ক্রুজে চেপে। সকলে মিলে দারুণ সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়ার আমেজ নিচ্ছি, তার সঙ্গে একটু পর থেকেই বাজবে এরকম তুমুল গান। আর ওইদিকে দিকে একটা বড় ক্রুজ, মনে করে পার্টি হচ্ছে আর কি। আর এদিকে শহরের বড় বড় আকাশ ছোঁয়া সব বাড়িগুলো দারুণ সুন্দর আলো লাগছে, মানে আলো দিয়ে সাজিয়েছে, তো বেশ ভালো লাগছে। আমরা এখন ডকের পাশ দিয়ে যাচ্ছি, এটা সিভিল ডক, মানে এখান থেকে ওই কার্গো শিপগুলো ছাড়ে। কত বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে, এতে নাকি 3000 কন্টেনার ধরবে নাকি বললো সামথিং। এটা এখান থেকে ওই বিভিন্ন এক্সপোর্ট হয় আর কি, এক্সপোর্ট ইম্পোর্ট। সিধা এখান থেকে কোচি থেকে যাবে হচ্ছে দুবাই। আর এই ডকেই নাকি শুটিং হয়েছে সিঙ্গাম 2 এর কোনো পার্ট, তো ফেমাস ডক আর কি। আর ওইদিকে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি, ওটা কোনো সিভিলিয়ান ওখানে অ্যালাউ না, নেভাল বেস রয়েছে, এয়ার বেস রয়েছে, আর আর্মিদের বেস রয়েছে। আর এইদিকে সোজা যেখানে আপনাদের হায়াত হোটেলটা দেখালাম, গ্র্যান্ড হায়াত, তার পাশেই রয়েছে লুল্লু মল। লুল্লু মল হচ্ছে ভারতের সবথেকে বড় মল। মানে কোচি শহরটা আমি যতটা দেখলাম খুব একটা ছোটো শহর নয়, কিন্তু বেশ জমজমাটি বড় শহর এবং অনেক কিছু রয়েছে দেখুন এখানে। আর শেষমেশ নিজেদের আটকে রাখতে না পেরে শুরুই হয়ে গেল দাঁড়িয়ে নাচ প্রতিযোগিতা। মিনিট 45 পর নৌকা ভ্রমণ শেষ করে আমরা সেদিন ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আর রাতে ডিনারের আয়োজনও ছিল একেবারে জমজমাট। তবে কোচি ভ্রমণ আজকের মতন এইটুকুই। পরের দিন সকাল হতেই আমরা সকলে একেবারে নতুন উদ্যমে বেরিয়ে পড়েছিলাম কেরালার অন্যতম দারুণ সুন্দর জায়গা মুন্নার যাব বলে। আর সেই মুন্নারের গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। কেরালা ভ্রমণের আগামী কটা পর্ব আশা করি বেশ দারুণ লাগবে এবং উপকারী হবে। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে কেরালা থেকে।